হিমাদ্রি নিশ্চুপ, এক হাত জানালার পাশে রেখে বাইরে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার মাথার ভিতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। পুতুল আস্তে করে আবারও জিজ্ঞেস করল, আপনি আসলে কে? হিমাদ্রি চোখ সরিয়ে তার দিকে তাকালো। চোখে গভীরতা, যেন এক অজানা অতীতের ছায়া লুকিয়ে আছে। তারপর আস্তে করে বলল, তোর সত্যিটা জানার সময় এখনো আসেনি, পুতুল। তবে এটুকু জান, আমি যা করছি সব তোর জন্যই করছি। পুতুলের বুক কেঁপে উঠল। তবে কি আমার জন্যই আপনি এত ঝুঁকি নিচ্ছেন? হিমাদ্রি কিছু বলল না, শুধু একটুখানি হাসল। এসইউভিটা একটা বড় গেটের সামনে এসে থামল। ভারী লোহার গেট দুপাশে সরে গেল, আর গাড়িটা ঢুকে গেল ভিতরে। ভিতরে ঢুকেই পুতুল দেখল, এটা একটা বিশাল জায়গা, চারপাশে অন্ধকারের মাঝে শুধু কয়েকটা উজ্জ্বল আলোর ঝলকানি। একটা বড় দোতলা বাড়ি, যার সামনে কয়েকজন অস্ত্রধারী লোক টহল দিচ্ছে। পুতুল এবার বুঝতে পারল, সে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, যেখান থেকে পালানোর পথ হয়তো খুব সহজ হবে না। এসইউভির দরজা খুলে দিল এক লোক। হিমাদ্রি নামল, তারপর পুতুলের জন্য হাত বাড়িয়ে দিল। পুতুল একটু দ্বিধা করল, কিন্তু তারপর হাত ধরল। ভেতরে চল, হিমাদ্রি বলল। পুতুলের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু এখন প্রশ্ন করার সাহস নেই। সে শুধু ভাবছিল, এই রাত, এই অজানা জায়গা, আর তার সামনে দাঁড়িয়ে থাকা রহস্যময় মানুষটা। পুতুল চারপাশে তাকিয়ে বুঝতে পারছিল না, এটা আসলে কোথায়। জায়গাটা নির্জন, অথচ ভীষণ সুরক্ষিত। বড় লোহার গেটের ভিতরে ঢোকার পর থেকেই তার বুকের ভেতর অস্বস্তি বাড়তে লাগল। এইটা কোথায়? আর আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? তার গলায় এবার আতঙ্কের ছাপ স্পষ্ট। হিমাদ্রি একটু হাঁটছিল, পুতুলের কথায় থেমে তার দিকে তাকালো। চোখে আগের মতোই সেই রহস্যময় গভীরতা। পুতুলের কথায় হাঁটাটা থামিয়ে দিয়ে পুতুলের কোমরটা জড়িয়ে ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে চোখ টিপ দিয়ে বলল, রোমাঞ্চ করতে বেবি। পুতুল এতটাই হতভম্ব হয়ে গেল যে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে আসল। কি কি করছেন আপনি? হিমাদ্রি বাঁকা হাসল, ওর চোখে একটা দুষ্টুমির ঝলক। রোমাঞ্চ করি, বেবি। পুতুল দ্রুত হিমাদ্রির হাত সরানোর চেষ্টা করল, কিন্তু হিমাদ্রি শক্ত করে ধরে রেখেছে। এখানে এসব করার সময় না। আমাকে বলুন, আমি এখানে কেন? হিমাদ্রি এবার সত্যিই হেসে ফেলল, কিন্তু সেই হাসির গভীরে কিছু একটা লুকানো ছিল। তোকে নিরাপদে রাখার জন্যই এখানে এনেছি, বুঝলি? পুতুল ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। সে বুঝতে পারছে না এমন একটা সময়ে মানুষ এই ধরনের কথা বলে কি করে। হিমাদ্রি কখনো ঠাট্টা করছে, আর কখনো সিরিয়াস। কিন্তু এই মুহূর্তে তার মনে ভয় আর কৌতূহল একসাথে খেলা করছে। হিমাদ্রি আস্তে করে ওর কোমর থেকে হাত সরিয়ে দিল, কিন্তু যাওয়ার আগে আরেকবার চোখ টিপ দিয়ে বলল, চিন্তা করিস না, বেবি। তোকে রোমান্সের চেয়েও বেশি ইন্টারেস্টিং কিছু দেখাবো। পুতুল এবার সত্যিই ঘাবড়ে গেল। মানে? হিমাদ্রি আর কিছু না বলে পেছনে ফিরে হাঁটা দিল। পুতুল একটু দ্বিধায় পড়ে গেলেও তার পায়ের নিচে আর শক্তি নেই। সে জানে, এখান থেকে বের হওয়ার একটাই উপায়, হিমাদ্রির রহস্যময় জগতের দরজাটা খুলতে হবে। সে ধীরে ধীরে হিমাদ্রির পেছনে পেছনে হাঁটা দিল। পুতুল ধীরে ধীরে হিমাদ্রির পেছনে পেছনে হাঁটতে লাগল। জায়গাটা বেশ নির্জন, চারপাশে ছড়ানো ছিটানো কিছু পুরনো কাঠের বাক্স, ধুলোমাখা দেওয়াল, আর দূরে একটা পুরনো ওয়্যারহাউসের মতো ভবন। জায়গাটা দেখে মনে হলো, এখানে অনেকদিন কেউ আসেনি। এটা কোথায়? পুতুল কিছুটা সন্দেহের স্বরে বলল। হিমাদ্রি থামল না, শুধু বলল, একটা সিক্রেট জায়গা, যেটা খুব কম মানুষ চেনে। পুতুল এবার সত্যিই আতঙ্কিত হয়ে পড়ল। আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন? হিমাদ্রি হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে ওর দিকে তাকালো। চোখে সেই পুরনো রহস্যময়ী হাসিটা। বেবি, যদি তোকে কিডন্যাপ করতাম, তাহলে কি এত সুন্দর করে তোর সাথে কথা বলতাম? পুতুল ঠোঁট কামড়ে নিজের অস্থিরতা চেপে রাখল। তাহলে আমাকে এখানে কেন এনেছেন? হিমাদ্রি এবার পুরোপুরি ওর দিকে তাকিয়ে বলল, তোকে দেখানোর জন্য যে
আমি আসলে কে? তারপর সে পকেট থেকে একটা ছোট রিমোটের মতো কিছু বের করলো। একটা বোতাম টিপতেই সামনের পুরনো ভবনটার বড় লোহার দরজা গর্জনের সাথে খুলে গেল। ভিতরটা পুরো অন্ধকার, কিন্তু দরজা খোলার সাথে সাথে কয়েকটা ছোট ছোট লাইট জ্বলে উঠল। ধীরে ধীরে সেই জায়গার আসল রূপ প্রকাশ পেল। পুতুল অবাক হয়ে দেখল, ভেতরে সারি সারি অস্ত্র রাখা। দেয়াল জুড়ে লাইন ধরে সাজানো বন্দুক, পিস্তল, ছুরি, এমনকি কিছু ভারী অস্ত্রও। আরেকদিকে একটা বিশাল টেবিল, যেখানে রাখা কয়েকটা ম্যাপ, কিছু ল্যাপটপ, আর কয়েকটা অচেনা ডিভাইস। পুতুলের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। হিমাদ্রি এবার এক ধাপ এগিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, বুঝতে পারছিস এখন? আমি শুধু হিমাদ্রি নই। আমি একা নই। আমি এমন একটা জগতের মানুষ, যেখানে নিয়ম ভাঙা হয়, যেখানে বেঁচে থাকার একটাই নিয়ম, যতক্ষণ না তুমি স্বীকার করছো, ততক্ষণ তুমি নিজেই শিকার। পুতুলের দেহ হিম হয়ে গেল। সে আস্তে করে বলল, আপনি আসলে কে? হিমাদ্রি মৃদু হাসল, তারপর ধীরে ধীরে বলল, আমি আমি সেই মানুষ, যাকে কেউ কখনো পুরোপুরি চিনতে পারে না। তারপর সে একটা চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলল, তো এখন তোকে আমার সাথেই থাকতে হবে, কিছু করার নেই, কারণ তুই বাধ্যতার বাঁধনে আবদ্ধ হয়ে গেছিস। পুতুল বুঝতে পারছিল না, সে দুঃস্বপ্ন দেখছে, নাকি বাস্তবতার এক অন্যরকম স্তরে চলে এসেছে। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, আজকের পর তার জীবন আর আগের মতো থাকবে না। হুট করে হিমাদ্রি পুতুলের হাতটা ধরল। পুতুল ঘাবড়ে গিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? বেডরুমে। পুতুলের চোখ বিস্ফারিত হয়ে গেল। বেডরুমে? হিমাদ্রি বাঁকা হাসল, চোখে সেই চিরচেনা দুষ্টুমি। হ্যাঁ বেবি, একটু রেস্ট দরকার। অনেক অ্যাকশন হয়ে গেছে, তাই না? পুতুল হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু হিমাদ্রি শক্ত করে ওর আঙুলগুলোর মধ্যে নিজের আঙুল গেঁথে দিল। হিমাদ্রি ওকে টেনে একটা দরজার সামনে নিয়ে গেল। দরজাটা খোলার সাথে সাথে একটা নরম, মৃদু আলোর ছটা ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। ঘরটা ছিল আলাদা ধরনের, সাধারণ বেডরুমের মতো না, বরং একটা রুচিশীল অথচ মিস্টেরিয়াস জায়গা। একটা বড় বিছানা, চারপাশে কালো আর গাঢ় লাল পর্দা, দেয়ালে কয়েকটা ফ্রেম করা আর্টওয়ার্ক, আর জানালার পাশের ছোট টেবিলে কয়েকটা মোমবাতি জ্বলছিল। ঘরে একটা হালকা, মনোমুগ্ধকর সুগন্ধ ভাসছিল। বেডরুমের বেডে ধাক্কা দিয়ে পুতুলকে ফেলল। পুতুল চমকে উঠল, তার হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল মুহূর্তেই। আপনি এটা কি করছেন? হিমাদ্রি ধীর পায়ে ওর দিকে এগিয়ে এলো, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। ভয় পাস না, পুতুল। তুই জানিস আমি তোকে কখনো কষ্ট দেব না। কিন্তু আজ তোকে কিছু সত্যি মানতেই হবে। পুতুল বিছানায় উঠে বসার চেষ্টা করল, কিন্তু হিমাদ্রি হালকা চাপ দিয়ে ওর কাঁধে হাত রাখল, ইশারায় বোঝালো, শান্ত থাক। ঘরজুড়ে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ছিল। পুতুলের নিঃশ্বাস অস্থির হয়ে উঠল, গলা শুকিয়ে আসছিল। হিমাদ্রি ধীরে ধীরে ওর মুখের খুব কাছে এসে ফিসফিস করে বলল, তুই জানিস, পুতুল, আমি তোর জন্য সব করতে পারি। এমনকি পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে পারি। কিন্তু তুই কি পারবি আমার ওপর বিশ্বাস রাখতে? পুতুলের ঠোঁট কাঁপছিল। সে কি ভয় পাচ্ছিল, নাকি অন্য কিছু? সে নিজেও বুঝতে পারছিল না। হিমাদ্রি এবার খুব আস্তে করে ওর গালে হাত রাখল, চোখের গভীরে তাকিয়ে থাকল। আমি যদি বলি, তোর জীবন এখন আমার হাতে, তুই কি ভরসা করবি আমার ওপর? ঘর নিস্তব্ধ। শুধু পুতুলের ধুকপুক ধুকপুক শব্দ করা হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছিল। হিমাদ্রি পুতুলের হিজাবটা খুলে দিয়ে তার বাঁধা চুল উন্মুক্ত করে দিল। পুতুল ধাক্কা দিয়ে হিমাদ্রির হাত সরিয়ে দিল। আপনি এটা কি করছেন? উহুম। বেবি ডিস্টার্ব করে না, আই নিড ইউ কথাটা বলে পুতুলের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। পুতুলে ওকে সরাতে চেয়েও পারে না। আরও গভীরে যাচ্ছে, পুতুলে ওড়নাটা টেনে ফ্লোরে ফেলে দিল। আস্তে করে চুম্বন করার অবস্থায় পুতুলের পেটের কাছের জামাটা সরিয়ে পেট চেপে ধরল। আস্তে আস্তে করি ওর পেট থেকে উপরে উঠতে লাগলো হাতটা, হিমাদ্রির বেসামাল স্পর্শে কেঁপে উঠছে পুতুল।
পুতুলের ছোট নরম তুলতুলে শরীরটা চাপা পড়ল হিমাদ্রি নামক এক মানবের শক্তপোক্ত দেহের নিচে। রাত গভীর, পুতুল ঘুমে আচ্ছন্ন। হিমাদ্রি এক নজর পুতুলকে দেখে ওর কপালে চুম্বন করে কম্বলটা ভালো করে জড়িয়ে দিল। হিমাদ্রি ধীর পায়ে বিছানা থেকে উঠল। ঘরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় পুতুলের মুখটা আলতোভাবে আলোকিত হচ্ছিল। শান্ত, নিষ্পাপ ঘুমে আচ্ছন্ন সে, যেন এই মুহূর্তে পৃথিবীর সব ভয় আতঙ্ক থেকে মুক্ত। হিমাদ্রি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকল, গভীরভাবে পুতুলের দিকে তাকিয়ে। তারপর আস্তে করে ওর কপালে একটা কোমল চুম্বন এঁকে দিল। সে হাত বাড়িয়ে কম্বলটা ঠিক করে দিল, যেন পুতুলের ঘুম ভেঙে না যায়। এক মুহূর্তের জন্য তার চোখে একটা দুর্বলতা ফুটে উঠল, পুতুলকে এই বিপজ্জনক জীবনে টেনে আনার অপরাধবোধ, না পারার অসহায়ত্ব। কিন্তু পরক্ষণেই চোখের গভীরে কঠোরতা ফিরে এলো। ধীরে ধীরে সে দরজার দিকে এগিয়ে গেল, দরজা খুলে বাইরে পা রাখল। বাইরে ওর দলের কিছু লোক অপেক্ষা করছিল। কেউ একজন ফিসফিস করে বলল, স্যার, সব রেডি। হিমাদ্রি গভীর শ্বাস নিয়ে সামনের দিকে তাকালো। চলো, সময় হয়ে গেছে। রাতটা হয়তো শান্ত, কিন্তু ঝড় আসতে আর বেশি দেরি নেই। হিমাদ্রি ধীর পায়ে ওয়্যারহাউসের দিকে এগিয়ে গেল। বাইরে রাত গভীর, আকাশ কালো মেঘে ঢাকা, যেন কোনো ঝড় আসছে। দলবল নিয়ে সে ঢুকে পড়ল ভেতরে, যেখানে কয়েকজন লোক ইতিমধ্যে অপেক্ষা করছিল। একজন অস্ত্রধারী এগিয়ে এসে ফিসফিস করে বলল, সবাই প্রস্তুত, বসো। হিমাদ্রি মাথা নাড়ল, তারপর একটা চেয়ার টেনে বসল। সামনে একটা বড় টেবিল, যার ওপর ম্যাপ, ল্যাপটপ আর কিছু ফাইল ছড়ানো ছিল। একটা সিগারেট ধরিয়ে সে ধোঁয়া ছাড়ল, তারপর নিচু গলায় বলল, আমাদের টার্গেট কোথায়? একজন দলীয় সদস্য দ্রুত ল্যাপটপ স্ক্রিনের দিকে ইঙ্গিত করল। স্ক্রিনে একটা লোকেশনের মানচিত্র দেখা যাচ্ছিল। এখানেই ওরা লাস্ট দেখা গেছে। আমাদের ইনফরমার বলেছে, কাল রাতের মধ্যে প্ল্যান এক্সিকিউট করবে। হিমাদ্রির চোখ সংকীর্ণ হয়ে এলো। সে ধীর কণ্ঠে বলল, আমাদের আগে যেতে হবে। কোনো ভুল করা যাবে না। একজন সতর্ক গলায় বলল, কিন্তু বসো, পুতুল। ও তো জানে না কিছুই। ও যদি টের পেয়ে যায়। হিমাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলল। ও কিছু জানতে পারবে না। আর জানলেও ওকে বিপদে পড়তে দেব না। তারপর সে উঠে দাঁড়ালো, তার কণ্ঠ এবার আগের চেয়ে দৃঢ়। সবাই প্রস্তুত হও। আমাদের আগে যেতে হবে। এটা শুধু একটা মিশন না, এটা আমার ব্যক্তিগত যুদ্ধ। চারপাশের সবাই একসঙ্গে মাথা নাড়ল। হঠাৎ পুতুল চিৎকার করে উঠল। হিমাদ্রি দৌড়ে রুমে ঢুকল, দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলল প্রায়। তার নিঃশ্বাস ভারী, চোখে উদ্বেগের ছাপ। পুতুল বিছানায় উঠে বসেছে, কাঁপছে পুরো শরীর। ওর চোখ বিস্ফারিত, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ঘরের আবছা আলোয় ওর শ্বাসের দ্রুত ওঠানামা বোঝা যাচ্ছিল। কি হয়েছে? হিমাদ্রি দ্রুত এগিয়ে গেল, বিছানার পাশে বসে পুতুলের কাঁধে হাত রাখল। পুতুল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একটু আগে একটা ছায়া দেখলাম ওখানে। হিমাদ্রি দ্রুত চারপাশে তাকালো, ঘরটা নিস্তব্ধ। জানালার পর্দা বাতাসে হালকা দুলছে, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। ছায়া? ওর কণ্ঠ এবার সিরিয়াস। পুতুল মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, জানালার কাছে, ঠিক এখানেই। কেউ দাঁড়িয়ে ছিল। ওর কণ্ঠ কাঁপছিল, শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে। হিমাদ্রি এবার উঠে দাঁড়ালো, জানালার দিকে এগিয়ে গেল। বাইরে রাত এখনো কালো, চারপাশে অন্ধকার। কিন্তু হিমাদ্রি জানে, এই অন্ধকারের মাঝেই লুকিয়ে থাকতে পারে বিপদ। সে জানালার কপাট ধাক্কা দিয়ে খুলে দিল, চোখ ঘুরিয়ে চারপাশ পর্যবেক্ষণ করল। কিন্তু কিছুই নেই। পিছন থেকে পুতুল ভয়ে বলল, কেউ কি ছিল? হিমাদ্রি ধীর কণ্ঠে বলল, না, কেউ নেই। কিন্তু ওর মনে খটকা লাগল। অনেকদিন ধরেই একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল ওর মধ্যে, যেন কেউ নজর রাখছে ওদের ওপর। সে জানালাটা বন্ধ করল, তারপর ধীরে ধীরে বিছানার পাশে বসল। পুতুল, তুই হয়তো ক্লান্ত, তাই ভুল দেখেছিস। পুতুল মাথা নাড়িয়ে বলল, না,
আমি সত্যিই দেখেছি। একজোড়া চোখ অন্ধকারের মধ্যেও জ্বলছিল। হিমাদ্রির শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ও আস্তে করে পুতুলের হাত ধরে বলল, ভয় পাস না, আমি আছি। কেউ যদি সত্যি এখানে আসে, সেটা তাদের জীবনের শেষ ভুল হবে। তারপর ওর চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে এলো, যেন কোনো গভীর চিন্তায় ডুবে গেল। তবে যদি সত্যিই কেউ থাকে, তাহলে সে খুব ভালো করেই জানে আমরা এখানে আছি। পুতুলের গলা শুকিয়ে এলো। ও কি ভুল দেখেছিল? নাকি সত্যিই কেউ ছিল অন্ধকারের ওপ্রান্তে, ছায়ার আড়ালে দাঁড়িয়ে? হিমাদ্রি ধীরে ধীরে হাত মুঠো করে শক্ত করল। আমাকে দেখতে হবে, সে নিচু গলায় বলল। তারপর পুতুলকে এক ঝলক দেখে দরজা খুলে বেরিয়ে যেতে নিলে পুতুল বলল, কোথায় যাচ্ছেন? হিমাদ্রি আবার পুতুলের কাছে ফিরে এলো, ওর হাত নিজের শক্ত হাতের মধ্যে নিল। পুতুলের আঙুলগুলো এখনো ঠান্ডা, ওর চোখের ভেতর আতঙ্ক জমে আছে। ভয় পাস না, আমি দেখে আসছি, হিমাদ্রি শান্ত অথচ দৃঢ় গলায় বলল। পুতুল মাথা নাড়িয়ে বলল, আপনি আমাকে এখানে একা রেখে যাবেন না, প্লিজ। হিমাদ্রি একটু চুপ রইল, তারপর গভীর দৃষ্টিতে ওর দিকে তাকালো। মনে হচ্ছিল কিছু একটা ভাবছে। তারপর আস্তে করে বলল, ঠিক আছে, চল আমার সাথে। কিন্তু চুপচাপ থাকবি। পুতুল দ্বিধায় পড়ে গেল। বাইরে কি আছে জানে না, কিন্তু হিমাদ্রির পাশে থাকলে যেন একটু হলেও সাহস পায়। সে আস্তে করে মাথা নেড়ে সম্মতি দিল। হিমাদ্রি পুতুলের হাত শক্ত করে ধরে দরজা খুলল। রাতের হিমশীতল বাতাস ভেতরে ঢুকে এলো, পুতুল শিহরিত হয়ে উঠল। ওরা জন ধীরে ধীরে ওয়্যারহাউসের পেছনের দিকে এগিয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে একটা কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। হিমাদ্রি হঠাৎ থমকে দাঁড়ালো। পুতুল কিছু বলার আগেই ওর সামনে হাত তুলে ইশারায় থামতে বলল। একটা কণ্ঠ শোনা গেল, খুব আস্তে, খুব চাপা স্বরে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। পুতুলের চোখ কপালে উঠে গেল। কেউ ওদের দেখছে। হিমাদ্রি ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট অস্ত্র বের করল, ঠান্ডা স্বরে বলল, কে আছি সেখানে? অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়েচড়ে উঠল। পুতুলের গলা শুকিয়ে গেল। সেই ছায়াটা হুট করে অন্ধকার থেকে বেরিয়ে এসে হিমাদ্রি এবং পুতুলের সামনে দাঁড়িয়ে পড়ল। তার গাঢ় কালো পোশাক আর মুখে এক বিশ্রী হাসি, যেন এক লুকানো শয়তানি খেলা চলছে। হাসির মাঝে ছিল অদ্ভুত একটা শ্বাসরোধকারী বিষ, যেন সে কোনো ভয়ঙ্কর কিছু জানে। পুতুলের গাটা কেমন গুলিয়ে উঠল, বুকের ভেতর শূন্যতা ছড়িয়ে পড়ল। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। পুতুল এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভাষা ছিল না, শুধু এক অজানা শূন্যতা। কিছু বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে। হিমাদ্রির পাশ থেকে একটিও শব্দ বের হলো না, যেন পুরো ঘরটি নিঃশব্দ হয়ে গেছে। কেবল তার হৃদয়ের দোপদোপানি আর শ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। পুতুল শুধু হিমাদ্রির হাত শক্ত করে ধরেছিল, যেন তাকে কোনোভাবে আঁকড়ে ধরে রাখে, এমন এক অবস্থা ছিল তার। চারপাশের পৃথিবী যেন আর তার কাছে কিছুই ছিল না। এই অদ্ভুত পরিস্থিতিতে, এই অবিশ্বাস্য ঘটনার মাঝেও, একটাই চিন্তা মাথায় ছিল, কি ঘটতে চলেছে তাদের ভবিষ্যতে। হিমাদ্রি অস্ত্রটি ছায়াটির দিকে তাক করে রেখে, তার চোখে এখন এক অদ্ভুত দৃঢ়তা। ছায়াটি ক্রমেই স্পষ্ট হতে থাকল, তার উপস্থিতি যেন আকাশে অন্ধকার ছড়িয়ে দিতে চাইছিল। হিমাদ্রির শরীর একটুও নড়ে না, তার মনোযোগ কেবল ছায়াটির ওপর। পুতুল আতঙ্কে ঠকঠক করতে লাগল, তার চোখ কেবল ছায়াটির দিকে চলে যাচ্ছিল। হিমাদ্রির শীতল কণ্ঠস্বর ভেসে এলো, এক পা এগিয়ে আসলেই তোর শেষ। ছায়াটি কিছুটা স্থির হয়ে গেল, তারপর এক মুহূর্তে বিশ্রী হাসি ফেটে পড়ল, যেন কোনো শয়তানি পরিকল্পনার অংশ হয়ে উঠেছে। হিমাদ্রি অস্ত্রটি শক্ত করে ধরল, তার চোখের গভীরে আগুনের মতো ক্ষোভ ছিল। যতটুকু পারিস, চেষ্টা কর। আমি প্রস্তুত, হিমাদ্রি বলল, তার কণ্ঠে কোনো ভীতি ছিল না, কেবল এক ভয়ঙ্কর দৃঢ়তা। হিমাদ্রি এক মুহূর্তের জন্য চোখে এক তীক্ষ্ণ তাকালো। এই নতুন আগন্তুকের উপস্থিতি তাকে অবাক করেনি, তবে পুতুলের দিকে তাক করা বন্দুক দেখে তার গাটা কেঁপে উঠল।
পুতুল আর এক ধাপ পিছিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে ঠেকে দাঁড়িয়ে পড়ল। তার মনে ভয় আর আতঙ্কের এক শূন্যতা ছড়িয়ে পড়ছিল। হিমাদ্রি রাগে থরথর করে কেঁপে বলল, ওই মা, দা, র, চো, দে, র বাচ্চা কার কলিজাতে হাত দিছি তো জানোস? লোকটি একটু পুতুলের দিকে এগিয়ে পুতুলকে ধরতে নিলে হিমাদ্রি ওর পা বরাবর ঠাস করে একটা গুলি ছুড়ল। নিস্তব্ধ রাতে গুলির শব্দটা কেমন ভয়ঙ্কর শোনালো। লোকটি পেছনে লুটিয়ে পড়ল, আর তার হাতে থাকা বন্দুকটা মাটিতে পড়ে গেল। পুতুল ভয় পেয়ে আরো পিছিয়ে গেল, তার চোখে এক ধরনের আতঙ্ক আর অসহায়ত্ব ভর করল। হিমাদ্রি সশব্দে তার শরীরটা নেড়ে ঠান্ডা সুরে বলল, আর যদি কিছু করতে চাস, তো সব শেষ। তার চোখে আগের মতোই সেই রহস্যময় গম্ভীরতা ছিল, কিন্তু এক ধরনের গাম্ভীর্যও ঝলকাচ্ছিল। পুতুল অবাক হয়ে তার দিকে তাকাচ্ছিল, বুঝতে পারছিল না সে ঠিক কি করল। লোকটি, যাকে গুলি করা হয়েছিল, এখনো অচেতন ছিল, আর হিমাদ্রি আগেই তার দলের লোকদের ডাকতে শুরু করেছিল। তার পরবর্তী এক পদক্ষেপও ভুল হতে দেয়া যাবে না, বলে সে আরেকটি নির্দেশ দিল। হিমাদ্রি পুতুলের দিকে তাকিয়ে বলল, ভয় পাস না, আমি আছি তো। আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে তার দলের হাতে তুলে দিয়ে তাদের গোপন আস্তানায় যেতে বলে পুতুলকে নিয়ে রুমে যেতে নিলে ঠিক সেই সময় একটা গুলি এসে পুতুলের হাতে লাগলো। তীব্র চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে ব্যথায় ছটফট করতে লাগলো। পুতুলের চিৎকার শুনে হিমাদ্রি হঠাৎ থেমে গেল, চোখে তীব্র অসুস্থতার ছাপ ফুটে উঠল। পুতুল মাটিতে পড়ে গেছে, হাত থেকে রক্ত ঝরছে। হিমাদ্রি ছুটে গিয়ে ওর পাশে নীল করে বসে পুতুলের রক্তাক্ত হাত ধরে বলল, পুতুল, আমি কিছু হতে দেব না। তার চোখের দৃষ্টি যেন কিছু একটা অস্থির করে তুলছে, পুরো পরিস্থিতি একদম তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লোকটি, যে গুলি করেছিল, দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হিমাদ্রি খুব দ্রুত তার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, অপূর্ব, দেখো ওখানে, কেউ যেন পালাতে না পারে। হিমাদ্রির চিৎকারের সঙ্গে সঙ্গে পুরো ঘরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। অপূর্ব, যাকে হিমাদ্রি ডেকেছিল, দ্রুত চলতে শুরু করল। তার চোখে আতঙ্কের কোনো ছাপ ছিল না, বরং সে ছিল একদম দৃঢ় ও সংকল্পবদ্ধ। হিমাদ্রির নির্দেশ পেয়ে অপূর্ব সবার দিকে এক নজর মেরে তাদের মিশন বাস্তবায়নের দিকে মনোযোগ দিল। হিমাদ্রি দ্রুত পুতুলকে কোলে তুলে নিল, যেন তার জীবন রক্ষা করাটা এখন সবচেয়ে বড় দায়িত্ব। পুতুলের শরীরটা প্রায় অচল, রক্ত ঝরছে, তবে হিমাদ্রির দৃঢ় হাতে সে যেন এক মুহূর্তের জন্যও ভেঙে পড়তে পারবে না। পুতুলের চোখে কেমন একটা অসহায়ত্ব ছিল, কিন্তু তার মন অদ্ভুতভাবে হিমাদ্রির শক্তিতে আশ্রয় নিচ্ছিল। অপূর্ব, তাড়াতাড়ি কিছু বডিগার্ড আমার গাড়ির পিছন পাঠা। আমি পুতুলকে নিয়ে হসপিটালে যাচ্ছি। অপূর্ব দ্রুত নির্দেশ দিল, কয়েকজন বডিগার্ড হিমাদ্রির গাড়ির পিছনে পাঠালো, কোনো ভুল যাতে না হয়। তারপর হিমাদ্রি দ্রুত পুতুলকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পুতুলের মুখে যন্ত্রণার ছাপ, চোখে সজোরে জল জমে। তার হাতের রক্ত ঝরতে শুরু করেছে, আর হিমাদ্রির মনে হচ্ছে পৃথিবী এক মুহূর্তে থেমে গেছে। গাড়িতে ওঠার পর হিমাদ্রি পুতুলের হাতটা শক্ত করে ধরে বলল, চিন্তা করিস না, পুতুল। আমি আছি তোর পাশে। তোর কিছু হবে না। পুতুল কষ্টে ঠোঁট কামড়াচ্ছিল, নিজের ক্ষতটা অনুভব করতে না পেরে সে কিছু বলল না। তবে তার চোখে যে গভীর আতঙ্ক ছিল, সেটা কিছুতেই মুছে ফেলতে পারছিল না। গাড়ি দ্রুত চলতে থাকলো, বডিগার্ডরা পেছনে ছুটছিল, যেন কোনো বড় বিপদ এড়িয়ে চলতে চায়। হিমাদ্রির মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। একটুও স্থিরতা, শান্তি ছিল না। গাড়ির জানালা ভেদ করে গুলি এসে লাগলো হিমাদ্রির পাশের সিটে। গুলির শব্দে পুরো গাড়ি কেঁপে উঠল। পুতুল ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল, হিমাদ্রি। হিমাদ্রি তৎক্ষণাৎ গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরল, তার চোখে তীব্র রাগ আর আতঙ্কের মিশ্রণ। গুলি যেন কোনো এক অদৃশ্য শত্রুর হাতে শিকার হয়েছিল, এবং তা তাদের আরও এক ধাপ কাছে এনে দিয়েছে। হিমাদ্রি এক পলক পুতুলের দিকে তাকিয়ে বলল, ভয় পাস না জান। আমি আছি, খুব দ্রুত তোকে হসপিটালে নিয়ে যাব।
পিছনে বডিগার্ডরা আছে, ওরা সামলে নিবে। পুতুলের চোখ তখন নিভু নিভু, যেই কোন মুহূর্তে জ্ঞান হারাবে। পুতুলের চোখের পলক যেন ভারী হয়ে আসছিল, তার শরীরটা কেমন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল। হিমাদ্রির কথা শুনে সে একটুখানি মাথা নেড়ে ইশারা করল, কিন্তু আর কোনো শব্দ তার মুখ থেকে বের হলো না। হিমাদ্রির বুকের মধ্যে একটা চাপ অনুভব হচ্ছিল, গাঢ় অন্ধকার এক মুহূর্তের জন্য ঘিরে ধরছিল তাকে। পুতুল, ডোন্ট ক্লোজ ইউর আইস। লিসেন টু মি, হিমাদ্রি আবার বলল, তার কণ্ঠের মধ্যে যেন সমস্ত পৃথিবী ছিল, সমস্ত পৃথিবী তাকে শুনতে চাচ্ছিল। সে চেষ্টা করছিল পুতুলের হালকা হাতটা শক্তভাবে ধরে রাখতে, যেন হারিয়ে না যায়, যেন সে কোনোভাবে অজান্তে চলে না যায়। গাড়ির গতির সঙ্গে সঙ্গতি রেখে তার হাত ধীরে ধীরে পুতুলের হাতের উপর আরো শক্ত হয়ে উঠল, যেন কোনোভাবে তার মধ্যে কিছু শক্তি প্রবাহিত হোক। গাড়ি দ্রুত চলে যাচ্ছিল, বডিগার্ডরা পেছনে লেগেছিল, একের পর এক গুলি ছুড়ছিল। শত্রুদের প্রত্যাবর্তন আর আশঙ্কা হিমাদ্রির মাথায় ঘুরছিল, কিন্তু তার মন আর শক্ত ছিল, আজ তাকে পুতুলকে বাঁচাতেই হবে। পিছনে বডিগার্ডরা নিজেদের জীবন ঝুঁকিতে রেখে গাড়ির আশপাশে লাগাতার গুলি চালাচ্ছিল, যেন হিমাদ্রি এবং পুতুলকে সুরক্ষিত রাখা যায়। গুলির শব্দ আর গাড়ির দ্রুত গতির সাথে মিলিত হয়ে একটা অবর্ণনীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল। হিমাদ্রি এক পলক পিছনে তাকালো, তার চোখের কোণে রাগ আর আতঙ্ক মিশ্রিত হয়েছিল। গাড়ি দ্রুত এগিয়ে চলছিল, বডিগার্ডরা প্রতিনিয়ত আক্রমণকারীদের মোকাবিলা করছিল, আর হিমাদ্রি জানত, এই মুহূর্তটি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অবশেষে সব বাধা অতিক্রম করে হিমাদ্রি হাসপাতালে পৌঁছালো। হৃদয় জুড়ে উদ্বেগ, শ্বাস ভারী হয়ে আসছে। পুতুলের কথা ভেবে যেন কেমন একটা শূন্যতা অনুভব করছে ও। হাসপাতালের করিডোরের সাদা দেওয়াল, ব্যস্ত চিকিৎসক আর রোগীর স্বজনদের ছুটোছুটি, সব মিলিয়ে একটা অস্থির পরিবেশ। ও টি সামনে দাঁড়িয়ে হিমাদ্রির পা কেঁপে উঠল। গাঢ় সবুজ পর্দায় ঢাকা দরজাটা যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। পুতুল, এই মুহূর্তে সে কেমন আছে? কেমন কাটছে ওর প্রতিটি মুহূর্ত? নিঃশ্বাস নিতে পারছে তো? ব্যথায় কাতরাচ্ছে না তো? হিমাদ্রির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সারা শরীরে এক অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল। একজন নার্স তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এল। হিমাদ্রি ছুটে গিয়ে ওর পথ আটকালো। পেশেন্টের অবস্থা কেমন? আমি আমি ওর কথাটা বলতে গিয়ে যেন জিভে আটকে গেল। পরিচয়টা কি ওর? নার্স এক ঝলক চোখ তুলে তাকালো। হাতে থাকা ফাইলটা দেখল একবার, তারপর নির্লিপ্ততা স্বরে বলল, মিসেস হিমাদ্রি চৌধুরী ক্রিটিক্যাল অবস্থায় আছেন। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করছেন। হিমাদ্রি যেন নিজ কানকে বিশ্বাস করতে পারল না। হিমাদ্রি যেন নিজ কানকে বিশ্বাস করতে পারল না। হিমাদ্রি অনুভব করল, ওর ভেতরটা কেমন জানি শূন্য হয়ে যাচ্ছে। ওর সব অহংকার, সব অভিমান, সব রাগ, সব মিলিয়ে যেন একটা অস্থিরতা ওকে গ্রাস করছে। চোখ বন্ধ করে মাথাটা দেওয়ালে ঠেকিয়ে নিল। ভেতরে ডাক্তারদের ব্যস্ত পদক্ষেপ, যন্ত্রের বিপ বিপ শব্দ, নার্সদের তৎপরতা, সবকিছু যেন দুর্বোধ্য কোলাহল হয়ে বাজছে ওর কানে। মনের গভীর থেকে শুধু একটাই প্রার্থনা উঠে আসছে, ইয়া রব, তুমি ভরসা। আমার পুতুলকে আমার কাছে ফিরিয়ে দাও। ও যেন ঠিক থাকে। ও যেন আবার আমার সামনে এসে দাঁড়ায়, আগের মতো হাসে। ওর এক ফোঁটা ক্ষতিও আমি সহ্য করতে পারবো না। হিমাদ্রি জানে, হয়তো ও কখনো বোঝাতে পারেনি, কখনো প্রকাশও করেনি, কিন্তু ওর মনের সবটুকু জুড়েই যে পুতুল। হঠাৎ এক অজানা ভয় ওকে পেয়ে বসল। যদি কিছু হয়ে যায়? যদি না না এই ভাবনাটা পর্যন্ত সহ্য করতে পারছে না ও। ও টি লাল আলোটা এখনো জ্বলছে। সময় যেন থমকে গেছে। আর হিমাদ্রি শুধু হাত মুঠো করে বসে আছে, অপেক্ষার অনন্ত যন্ত্রণায় ছটফট করছে। হিমাদ্রির অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। সময়ের চলমান কাঁটা আজ থমকে গেছে ওর জন্য। হাসপাতালের করিডোরে অসহায়ের মতো বসে আছে, অথচ কিছুই করতে পারছে না। শুধু একের পর এক দোয়া করে যাচ্ছে,
চোখের সামনে পুতুলের হাসিমুখ ভেসে উঠছে বারবার। একসময় অপারেশন থিয়েটারের দরজা খুলল। হিমাদ্রির শ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে এল। ডাক্তারদের গম্ভীর মুখ, নার্সদের ব্যস্ততা দেখে বুকের ভেতর ধক করে উঠল ওর। ডাক্তার ধীরে ধীরে হিমাদ্রির দিকে এগিয়ে এলেন। চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো স্বস্তির আভাস। অপারেশন সফল হয়েছে। রোগী এখন আশঙ্কামুক্ত। তবে এখনো পর্যবেক্ষণে রাখছি। খুব দ্রুত জ্ঞান ফিরবে। আপনি চাইলে একটু পর দেখতে পারেন। হিমাদ্রি যেন বিশ্বাসই করতে পারছে না। সত্যি? পুতুল বেঁচে আছে? ও ঠিক আছে? চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করল মনে মনে। কিছুক্ষণ পর নার্স এসে জানালো, রোগী জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল। আপনি চাইলে দেখা করতে পারেন, তবে বেশি কথা বলবেন না। হিমাদ্রি ধীর পায়ে ঘরে ঢুকল। বিছানায় শুয়ে আছে পুতুল, চোখে ক্লান্তির ছাপ, মুখে নিস্তেজ ভাব। তবুও সেই প্রিয় মুখ। হিমাদ্রি ধীরে ধীরে এগিয়ে গেল। কাপা হাতে পুতুলের হাত ধরল। হিমাদ্রির চোখ ভিজে উঠল। সমস্ত জেদ, রাগ, ভুল বোঝাবুঝি, অভিমান যেন মুহূর্তে গলে গেল। ওর কণ্ঠ আটকে আসছে। হিমাদ্রি একটু ঝুঁকে পুতুলের কপালে গভীর চুম্বন করল। পুতুল অচেতন থাকলেও মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠেছে। যেন অবচেতন মনেও সে অনুভব করতে পারছে হিমাদ্রির ছোঁয়া, তার ভালোবাসা। হিমাদ্রি বিছানার পাশে বসে রইল, এক মুহূর্তের জন্যও হাত ছাড়ল না। মনে মনে প্রতিজ্ঞা করল, আর কোনো ভুল বোঝাবুঝি নয়, আর কোনো দূরত্ব নয়। পুতুল ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে, চোখের পাতা সামান্য কেঁপে উঠছে। হয়তো ঘুমের ঘোরেই অনুভব করছে ভালোবাসার সেই স্পর্শ। হিমাদ্রি ফিসফিস করে বলল, তুমি আমার পুতুল বউ। আমার ভালোবাসা, আমার জীবন। এবার থেকে আর কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না। নরম আলোয় পুতুলের মুখটাও যেন স্বচ্ছ লাগছে। হিমাদ্রি ওর হাত আরো শক্ত করে ধরল, মনে মনে প্রতিজ্ঞা করল, এই হাত আর কখনো ছাড়বে না। হঠাৎ একটা কল আসলো। ফোনটা বের করে দেখল বডিগার্ডের মধ্যে একজন কল করেছে। হিমাদ্রি রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, বসো, একটু বাহিরে আসবেন অপূর্ব, বসো এসেছে। ঘুম আসছি বলে আবার পুতুলের কপালে গভীর চুম্বন করে চলে গেল বাহিরে। অপূর্বের সামনে দাঁড়িয়ে বলল, অপূর্ব, সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে। তবে সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? অপূর্ব চারপাশে একবার দেখে নিল, যেন নিশ্চিত হতে চাইল কেউ শুনছে না। তারপর গম্ভীর গলায় বলল, স্যার, মনে হচ্ছে কেউ আপনাকে ফলো করছে। হিমাদ্রির ভ্রু কুঁচকে গেল। মানে, কে ফলো করছে? অপূর্ব একটু কাছে এসে নিচু স্বরে বলল, আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি, একটা কালো এসইউভি গাড়ি বারবার হাসপাতালের আশেপাশে চক্কর দিচ্ছে। গাড়ির গ্লাস ব্ল্যাক টিন্টেড, ভেতরে কে আছে বুঝতে পারছি না। আমাদের লোকেরা খেয়াল করছিল, কিন্তু যখন আমরা কাছে যাই, তখনই গাড়িটা দ্রুত সরে যায়। হিমাদ্রির মনে একটা অস্বস্তি তৈরি হলো। পুতুল এখানে হাসপাতালে শুয়ে আছে, আর কেউ যদি ওদের ওপর নজর রাখে, তাহলে ব্যাপারটা মোটেও ভালো কিছু হতে পারে না। তোমাদের লোকেরা গাড়িটার নম্বর নোট করেছে? অপূর্ব মাথা নাড়ল। জি স্যার, তবে গাড়ির নম্বরের শেষ 3 ডিজিটই শুধু স্পষ্ট দেখা গেছে, 791। বাকিটা আমরা বের করার চেষ্টা করছি। হিমাদ্রি গভীর শ্বাস নিল। গাড়িটা আবার এলে বা কোথাও পার্ক করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আমি দেখতে চাই, কে এত উৎসাহী হয়ে আমার পিছনে লেগেছে। অপূর্ব সম্মতি জানিয়ে ফোনে কিছু নির্দেশ দিল। হিমাদ্রি অপূর্বকে বলে, অপূর্ব, সিকিউরিটি বাড়িয়ে দিও। পুতুলের কেবিনের সামনে আর কিছু বডিগার্ড দাও, কুইক। সবকিছু নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে কিছু ঘটলে আমি আর সহ্য করতে পারবো না। অপূর্ব মাথা নেড়ে সম্মতি জানায় এবং দ্রুত চলে যায় কাজে। হিমাদ্রি এক মুহূর্তের জন্য পুতুলের কেবিনের দিকে তাকিয়ে থাকে, তার মনোযোগ পুরোপুরি এক জায়গায় জড়ো হয়ে যায়। হিমাদ্রি হাসপাতালের দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ বুকের বাপাশে একটা তীব্র ব্যথা অনুভব করল। মনে হচ্ছিল,
যেন কিছু একটা গোজ হয়ে উঠছে। ব্যথাটা হালকা ছিল না, কিন্তু সে তা উপেক্ষা করে আরো দ্রুত হসপিটালে ঢুকে পড়ল। তার চোখের সামনে শুধু পুতুলের চেহারা ভেসে উঠছিল। হিমাদ্রি পুতুলের কেবিনের দিকে ছুটে গেল, মনে হচ্ছিল যেন সে কোনোভাবে পুতুলের কাছে পৌঁছতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে। বুকের বাপাসের ব্যথাটা আরো তীব্র হচ্ছিল, কিন্তু সে দম ছাড়ল না। পুতুলের মুখের কথা, হাসি, চোখের দৃষ্টি, সবকিছু মনে পড়ে যাচ্ছিল। সে জানত, পুতুলের কাছে ফিরে যেতে পারলে সে সারা পৃথিবী জয় করতে পারবে। হিমাদ্রি কেবিনের সামনে এসে দাঁড়ালো, কিন্তু তখনই তার পা যেন আটকে গেল। সামনে থাকা বডিগার্ডের নিথর দেহটা দেখে তার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা ছড়িয়ে পড়ল। জীবনে এতটা ভয়, এতটা অসহায়ত্ব অনুভব করেনি সে কখনো। মনে হচ্ছিল, সারা দুনিয়া একেবারে থেমে গেছে। দ্য রয়্যাল গ্রুপের সম্রাট এইচ.সি. কাউকে হারানোর তীব্র ব্যথায় কাতর হচ্ছে। এক মুহূর্তে তার শরীর যেন ভারী হয়ে উঠল, মনে হচ্ছিল, তার পরিচিত সমস্ত শক্তি, সাহস হারিয়ে ফেলেছে। এই অবস্থায়, পুতুলের পাশে দাঁড়ানো তো দূরের কথা, কেবল তাকে ফিরে পেতে চেয়ে সে নিজের অজান্তেই কাঁপছিল। হিমাদ্রি কেবিনের দরজা খুলে ভিতরে পা রাখতেই সেদিকে তার চোখ পড়ল। সমস্ত শরীর যেন জমে গেল, এক মুহূর্তে সবকিছু থেমে গেল। পুতুল নেই। পুতুলের বিছানা ফাঁকা, শীটগুলো কেমন অস্থিরভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মনে হলো, যেন পৃথিবীটা এক নিমিষে এলোমেলো হয়ে গেছে। চোখের সামনে কিছুই স্পষ্ট হচ্ছিল না। এক অদ্ভুত শূন্যতা তাকে আচ্ছন্ন করে ফেলল। কেমন যেন ভাঙা ভাঙা লাগছিল। সে পা বাড়ালো, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন এক ধরনের যন্ত্রণা ছিল, শূন্যতার এক তীব্র যন্ত্রণা। কোথাও যেন সঠিক উত্তর নেই, সবকিছু অদৃশ্য হয়ে গেছে। পুতুলকে কোথায় গেল? অপূর্ব তার পিছনে দাঁড়িয়ে ছিল, তার মুখাবয়বে কোনো শব্দ ছিল না, শুধু চোখে চোখ রেখে সে হিমাদ্রিকে দেখছিল। হিমাদ্রি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শব্দ বের হলো না। তার মনে হচ্ছিল, যেন পৃথিবীটা দেবে যাচ্ছিল। অপূর্ব এই দিক সেই দিক তাকাতে দেখতে পেল দেয়ালে একটা নোট ঝুলছে। অপূর্ব দ্রুত গিয়ে সেই নোটটি হাতে নিয়ে বলল, স্যার দেখুন এইটা। হিমাদ্রি নোটটা হাতে নিয়ে পড়তে শুরু করল। চোখে অসীম উদ্বেগ, মনে অস্থিরতা। লেখা ছিল, পুতুলকে বাঁচাতে চাইলে এই ডেরায় চলে আসো। অন্যথায়, তোমার প্রিয়তমকে তুমি আর ফিরে পাবে না। সময় কম, দ্রুত আসো। ডেরা, পুরানপট্টি, শহরের মধ্যে, পুরানো গোডাউন। সেখানে অপেক্ষা করছি। পড়া শেষ করতে না করতেই হিমাদ্রি রক্তচক্ষু নিয়ে নোটটা ছিঁড়ে ফেলল। তার চোখে আগুনের দৃষ্টি, শরীরে ঝলসে ওঠা এক তীব্র রাগ। হিমাদ্রি চোখ বন্ধ করে, শ্বাস টেনে নিয়ে অপূর্বকে নির্দেশ দিল, পুরানপট্টি, পুরানো গোডাউন। সেখানেই পুতুল। আমরা সেখানেই যাব। কিন্তু সাবধানে, সিকিউরিটি বাড়াতে হবে, প্রতিটি কোণ কোণ সাফ করে যেতে হবে। অপূর্ব দ্রুত সিকিউরিটি টিমের সঙ্গে যোগাযোগ করে প্রস্তুতি নিতে শুরু করল। স্যার, আমরা এখনই রওনা দিচ্ছি, পুরো এলাকা ঘিরে রাখা হবে। হিমাদ্রি এক পা এগিয়ে বলল, পুতুলকে ফিরে পেতে হবে। আর কোনো সময় নষ্ট নয়। ডেরা পৌঁছানোর জন্য প্রস্তুত হলো তারা, স্নায়ুর চাপের মধ্যে কেবল একটি চাওয়া, পুতুলকে ফিরে পাওয়া। তারা রওনা দিল। অর্ধেক রাস্তা পেরিয়ে গিয়ে তাদের সাথে আরো 20-30 জন যোগ হলো। সবার মুখে একটাই উদ্দেশ্য, পুতুলকে উদ্ধার করা। হিমাদ্রি একটু বাঁকা হাসল, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। মনে মনে বলল, এইবার বুঝুক কার কলিজাতে হাত দিয়েছে। তার মনে ছিল পুতুলের প্রতি তার ভালোবাসা, আর সেই ভালোবাসার জন্য সে কোনো কিছুই ছাড়বে না। প্রতিটা পদক্ষেপ যেন সে এক নতুন প্রতিশ্রুতি নিচ্ছিল। শত্রু যতই শক্তিশালী হোক, সে পুতুলকে ফিরে পাবে, এটাই তার একমাত্র লক্ষ্য। তাদের সঙ্গী আরো শক্তিশালী হচ্ছিল, পথে পথে সিকিউরিটি টিম প্রস্তুত ছিল। হিমাদ্রি এবার শুধু একটাই চিন্তা করে চলেছিল, পুতুলকে উদ্ধার করলেই তার জীবনের আসল শান্তি ফিরবে। অবশেষে তারা সেই ডেরাতে পৌঁছালো। বিশাল একটি পুরনো গোডাউন, চারপাশে পরিত্যক্ত পরিবেশ,
যেন এক রহস্যের আধারে ঢাকা। হিমাদ্রি সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থামিয়ে দিয়ে বলল, এই ডেরা পুরোটা ঘিরে ফেলো তোমরা। আমি ভিতরে যাচ্ছি। তার চোখে দৃঢ়তা ছিল, মনে হচ্ছিল যেন কোনো কিছুই তাকে থামাতে পারবে না। বাকি সদস্যরা একে একে জায়গাটা ঘিরে ফেলল, নিরাপত্তার সব ব্যবস্থা নিশ্চিত করল। হিমাদ্রি এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালো, তারপর গভীর শ্বাস নিয়ে সোজা ডেরার ভেতরে প্রবেশ করল। ভিতরে প্রবেশ করতে হিমাদ্রির অন্তরাত্মা কেঁপে উঠল। পুতুলকে ঝুলিয়ে বেঁধে রেখেছে, তার সাদা ব্যান্ডেজ খানা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে গেল। রাগে তার রক্ত টগবগ করতে শুরু করল। আরেকটু ভালোভাবে পর্যবেক্ষণ করে হিমাদ্রি মাস্ক পরা লোকটিকে দেখল, যে এখন হাসতে হাসতে তাকে লক্ষ্য করছে। লোকটির হাসি ছিল একদম বিদঘুটে, যেন ভয়ঙ্কর কিছু ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। অবশেষে তাহলে বউয়ের টানে এসে পড়লে? আহ, কত ভালোবাসা! লোকটি বলল, তার চোখে বিদ্যুৎ জ্বলা এক ধরনের তাচ্ছিল্য। হিমাদ্রি রক্তচক্ষু নিয়ে সেই লোকটির দিকে তাকালো। তার চোখে ছিল ক্ষিপ্রতা, ভয়, কিংবা কোন অনুভূতি ছিল না। যেন মৃত্যুকে নিজের হাতে নিয়ন্ত্রণ করছে। তার শরীর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল, যেন এক মুহূর্তে ওই লোকটিকে চূর্ণবিচূর্ণ করে ফেলতে চাচ্ছিল। সে এবার কাউকে আর ছেড়ে দিতে রাজি নয়, পুতুলের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত। চো, দ, মা, রা, নি, র বাচ্চা, কত বড় সাহস তোর! তোর জানের ভয়ে ডর নাই? এই হিমাদ্রির জানের দিকে হাত বাড়াইছ তো? তোর হাতকে টুকরো টুকরো করে দিব। তার কণ্ঠ ছিল এমন এক রাগে পূর্ণ, যেন তার পুরো অস্তিত্ব ওই মুহূর্তে ধ্বংসাত্মক শক্তিতে পরিণত হয়ে গেছে। সে লোকটির দিকে ধীরে ধীরে এগোতে শুরু করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আরো 4 জন লোক বের হয়ে আসলো, যারা চেপে দাঁড়িয়ে হিমাদ্রির পথ রোধ করল। হিমাদ্রির কপালের রগ ফুলে লাল হয়ে গেছে, শরীরের প্রতিটি অংশে তীব্র রাগের সঞ্চার হচ্ছে। তার পায়ের নিচে পৃথিবী যেন ঘুরে যাচ্ছিল, কিন্তু সে থামল না। পুতুলের জন্য এই মুহূর্তে তার কাছে কিছুই গুরুত্বপূর্ণ নয়, একমাত্র সে ওই বেঈমানদেরকে শিক্ষা দিতে পারবে। সে প্রথমে এক পা এগিয়ে গেছিল, এবং তারপর পুরো শক্তি দিয়ে এক হাঁটু দিয়ে ঝাঁপিয়ে পড়ল। তার হাতে থাকা মুষ্টি তীক্ষ্ণ লোহার মতো শানিত হয়েছিল, আর তার চোখের দৃষ্টি ছিল একটি প্রতিশোধ। 4 জনের সামনে দাঁড়িয়ে থাকা লোকেরা একে একে এগিয়ে আসতে চেষ্টা করল, কিন্তু হিমাদ্রির গতি ছিল তীব্র, যেন সে আকাশের মতো দ্রুত। প্রথম জনের দিকে 1 সেকেন্ডও না ভেবে সে চরম সৃষ্টির মতো একটা ঘুষি লাগালো। সেই লোকটা পিছিয়ে গিয়ে ডালপালা ছড়িয়ে পড়ল। আরেকজনকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। কনিষ্ঠ 2 লোক এসে গলা চেপে ধরতে চাইল, কিন্তু হিমাদ্রির পায়ের এক তীক্ষ্ণ লাথিতে একজন মাথায় আছড়ে পড়ল আর আরেকজন মাটিতে পেছনে পড়ে গেল। 3টে গুঁতো আর একটি ঘুষি ছিল পরবর্তী আক্রমণ, যে কারণে তার দিকে এগোনো সব লোক এবার একেবারে পালাতে লাগল। ধুলি আর ধোঁয়া, রক্তে মাখামাখি হয়ে গেল সেই জায়গা। হিমাদ্রি রিভলভারটি বের করল, এবং তার চোখে যেভাবে আগুন জ্বলছিল, তাতে কোনো রকম দয়া বা পিছুটান ছিল না। একে একে পালাতে থাকা লোকগুলোর পায়ে গুলি করতে শুরু করল। প্রথমটা যে লোকটি পালাতে চেষ্টা করছিল, তার পায়ে গুলি লাগতেই সে মাটিতে পড়ে গেল। পরের জনের দিকে লক্ষ্য রেখে গুলি করল, আবার তার পা ছিন্নভিন্ন হয়ে পড়ে গেল। একের পর এক প্রত্যেককে গুলি করল। সেগুলোর ভয়াবহ শব্দ একে একে সবার কানে পৌঁছাতে লাগল, যেন যুদ্ধক্ষেত্রের মতো সবকিছু হয়ে উঠল। বাকি 2 জন, যারা সবচেয়ে দ্রুত পালাচ্ছিল, তাও দ্রুত ঠেকিয়ে দিয়ে তাদের পায়ে গুলি করে ফেলে দিল হিমাদ্রি। কোনো পিছুটান ছিল না তার, শুধু একটাই লক্ষ্য, পুতুলকে উদ্ধার করতে হবে, আর যারা তাকে আঘাত করতে চেয়েছিল, তাদের শাস্তি দিতে হবে। ঘরের ভেতর একটি গভীর নীরবতা নেমে এলো, একমাত্র হিমাদ্রির দম নিয়ন্ত্রিত শ্বাস ও গুলির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। হিমাদ্রি পুতুলকে একে একে মুক্ত করল, তার শরীরের গাঢ় কফিনের মতো অন্ধকার বাঁধনগুলো সরিয়ে ফেলে, আর এক মুহূর্তের জন্যও থামল না। পুতুলকে কোলে তুলে নেয়ার পর একেবারে চলতে শুরু করল, নির্ভীক, দৃঢ়প্রতিজ্ঞ।
ঘরটা থমকে দাঁড়িয়ে গেল, কিন্তু হিমাদ্রির মধ্যে কোনো ভয় বা সংশয় ছিল না। তার পা ছুটে চলেছিল, যেন এই পৃথিবীটাতে আর কোনো কিছুই তাকে থামাতে পারবে না। এই সময় হঠাৎ সেই মাস্ক পরা লোকটি, যে এতক্ষণ একদৃষ্টিতে তাকে দেখছিল, হিমাদ্রির পথের মাঝখানে এসে দাঁড়ালো। তবে এক মুহূর্তে বোধগম্য হয়ে উঠল, সেই লোকটি আর দাঁড়াতে পারছে না। হিমাদ্রির দিকে এক পা দিয়ে এগোতে চেষ্টা করেছিল, কিন্তু তার পা ফসকে গুলির আঘাত পেয়েছিল। লোকটি মাটিতে পড়ে গিয়ে কাতরাতে লাগল। হিমাদ্রির চোখে রাগের আগুনের মতো আগ্রহ ফুটে উঠল। সে দৃঢ়ভাবে পায়ের পাতা দিয়ে লোকটার শরীরের ওপর চাপ দিতে থাকল, যেন প্রতিটা মুহূর্তে তৃপ্তি পাচ্ছিল। মানুষটা কাতরাচ্ছিল, কিন্তু হিমাদ্রির মধ্যে কোনো দয়া ছিল না। এটা তো কেবল শুরু, আরো কঠিন শাস্তি দিবে সে। বাহিরে এসে হিমাদ্রি অপূর্বকে বলল, ভিতরে আহত কতগুলো নরপিশাচরা পড়ে আছে, ওদের ডেরায় নিয়ে যাও। আমি পরে দেখে নিব, কিন্তু আপাতত আমি পুতুলকে হসপিটালে নিয়ে যাচ্ছি। অপূর্ব মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক আছে, স্যার। হিমাদ্রির চোখে ছিল এক ধরনের তেজ এবং মনোসংযোগ, যেন সে পুতুলকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিতে চাইছে। দ্রুত পুতুলকে কোলে নিয়ে সে গাড়ির দিকে এগিয়ে চলল, আর অপূর্ব এবং দলের অন্য সদস্যরা তাদের ডেরায় নিয়ে যেতে লাগল। হিমাদ্রি দ্রুত হাসপাতালের দিকে চলে গেল, পুতুলকে নিজের কোলেই শক্ত করে ধরে রেখেছিল। গাঢ় অন্ধকার হয়ে আসছিল, কিন্তু তার চোখে একটিও দুঃখ বা ভয় ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল পুতুলকে সুস্থ করা, যত দ্রুত সম্ভব তাকে নিরাপদে রাখতে হবে। হাসপাতালে ঢুকতেই চিকিৎসকরা দ্রুত পুতুলকে নিয়ে গেল। হিমাদ্রি ঘরের কোণে দাঁড়িয়ে থেকে কিছুতেই চোখ সরাতে পারল না পুতুলের অবস্থা দেখে। তার মনে হচ্ছিল, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যেন একটা চ্যালেঞ্জ। পুতুলের রক্তাক্ত মুখ, ব্যান্ডেজে মোড়া শরীর, সবকিছু যেন হিমাদ্রির কাছে একেবারে অস্বাভাবিক লাগছিল। তারপরও সে দৃঢ় ছিল, আত্মবিশ্বাসী। হাসপাতালে হুট করে এক দল চিকিৎসক হাজির হয়ে গেল, সবার সঙ্গেই হিমাদ্রি খুব কম কথা বলেছিল। সে শুধু অপেক্ষা করছিল পুতুলের জন্য। রাতের নীরবতা ভেঙে আসতে লাগলো ভোর। চারদিকে আজানের সুর শোনা যাচ্ছিল, যেন সকল দুঃখের মাঝেও একটা শান্তির বার্তা আসছে। হিমাদ্রি তখন এক মুহূর্তের জন্য পুতুলের কেবিনের সামনে বসেছিল। গত একদিনের সমস্ত ঘটনা তার মনের ভেতর ঝড়ের মতো বইছিল। ক্লান্তি, চাপ, উদ্বেগ, সবকিছু একসাথে মিলে গিয়ে তাকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল। চোখ বন্ধ করে সে একটু বিশ্রাম নিতে চাইল, তবে মনে হচ্ছিল পুতুলের কথা। হিমাদ্রি দ্রুত হাসপাতালের দিকে চলে গেল, পুতুলকে নিজের কোলেই শক্ত করে ধরে রেখেছিল। গাঢ় অন্ধকার হয়ে আসছিল, কিন্তু তার চোখে একটিও দুঃখ বা ভয় ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল পুতুলকে সুস্থ করা, যত দ্রুত সম্ভব তাকে নিরাপদে রাখতে হবে। হাসপাতালে ঢুকতেই চিকিৎসকরা দ্রুত পুতুলকে নিয়ে গেল। হিমাদ্রি ঘরের কোণে দাঁড়িয়ে থেকে কিছুতেই চোখ সরাতে পারল না পুতুলের অবস্থা দেখে। তার মনে হচ্ছিল, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যেন একটা চ্যালেঞ্জ। একটু পর ডাক্তার এলো। ডাক্তারটি হিমাদ্রিকে একদৃষ্টিতে দেখে বলল, রোগীটির শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত চলে গিয়েছিল। আমরা যথেষ্ট রক্ত সরবরাহ করেছি, আশা করি ঘণ্টা খানেকের মধ্যে জ্ঞান ফিরবে। তবে তাকে সাবধানে রাখা প্রয়োজন। কোনো অযথা উত্তেজনা বা চাপ দেবেন না, শান্ত পরিবেশে রাখবেন। হিমাদ্রি মাথা ঝুঁকিয়ে ডাক্তারকে ধন্যবাদ দিল এবং পুতুলের পাশে গিয়ে বসল। পুতুলের শ্বাস প্রশ্বাস দেখতে লাগলো, যে শ্বাসগুলি এত কষ্টকর ছিল, এখন সেগুলো একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছিল। হিমাদ্রির মনেও এক ধরনের শান্তি ঢুকল। পুতুলের হাতটা ধরে চেয়ারে গাইলিয়ে দিল হিমাদ্রি। এক ধরনের নিঃশব্দ শান্তি তার ভেতরে ছড়িয়ে পড়ল। হিমাদ্রি পুতুলের হাতটা আরো শক্ত করে ধরল, যেন সেই হাতের প্রতিটি স্পর্শে তার সমস্ত কষ্টের ঝড় থেমে যাচ্ছে। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা, আর চোখে এক ধরনের মায়া ছিল। আমি আছি পুতুল, তোর পাশে, হিমাদ্রি নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, যেন সে প্রতিশ্রুতি দিল, যে কোনো কষ্টই তারা একসাথে মোকাবেলা করবে।
এই পৃথিবী বা এর বাইরে কিছুই তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। চলতে থাকুক সংগ্রাম, তবে পুতুলের পাশে সে থাকবে, এটাই তার শপথ। পুতুলের জ্ঞান ফিরল। ধীরে ধীরে চোখের পাতা কেঁপে উঠল, যেন ঘোরের ভেতর থেকে বাস্তবে ফিরছে। শ্বাসের গতি স্বাভাবিক হতে লাগলো, কিন্তু শরীরটা এখনো ভারী লাগছে। চারপাশটা কিছুটা ঝাপসা মনে হলেও একটা পরিচিত উষ্ণতা যেন তাকে আশ্রয় দিচ্ছে। হিমাদ্রি একদম নিস্তব্ধ হয়ে বসেছিল পুতুলের পাশেই। তার পুরো অস্তিত্ব জুড়ে ছিল কেবলই আতঙ্ক, উদ্বেগ আর দুশ্চিন্তার ছায়া। মনে হচ্ছিল যেন এই সময়টা থমকে গেছে, এক অনিশ্চিত অন্ধকারের মধ্যে সে আটকে আছে। কিন্তু পুতুলের চোখ দুটো খুলতেই সেই অন্ধকার যেন এক ঝলক রোদে উধাও হয়ে গেল। এক মুহূর্তের জন্য হিমাদ্রি কিছুই বলতে পারল না। শুধু নিঃশব্দে তাকিয়ে রইল পুতুলের চোখের দিকে, যেখানে ধীরে ধীরে জীবন ফিরে আসছে। বুকের ভেতর জমে থাকা দমটা স্বস্তির সঙ্গে ছাড়ল সে। মনে হলো এতক্ষণ যেন শ্বাসই নিচ্ছিল না। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তৃপ্তির হাসি, একটা স্বস্তির, ভালোবাসার আর পাওয়া ফিরে পাওয়ার হাসি। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। পুতুলের কপালে ঝুঁকে অজস্র চুম্বন করতে লাগলো, যেন এভাবেই সে প্রকাশ করতে চায় তার মনের গভীর আবেগ। প্রতিটা চুম্বনে মিশে থাকলো তার ব্যাকুলতা, তার কৃতজ্ঞতা, তার সমস্ত ভালোবাসা।